আপনি শুনছেন মাইক্রোফোন বাংলা নিউজের বিশেষ নিবেদন দৃষ্টিকোণ। নেপালে সাম্প্রতিক যে বিক্ষোভ দেশটিকে কাঁপিয়ে দিয়েছে তা কেবল ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসের জন্য নয়। এটি ছিল এক পুরো প্রজন্মের ক্ষোভ, যারা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অদক্ষ শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এই তরুণদের ঝড়ে উড়ে গেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। এ বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপাল সরকার হঠাৎ করেই দেশে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার ঘোষণা করে। তালিকায় ছিল ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং এক্স। বন্ধের কারণ হিসাবে সরকারি ব্যাখ্যা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো নেপালে নিবন্ধন করেনি। কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্ম এই ব্যানকে দেখল এক ধরনের দমন নীতি হিসাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কেবল বিনোদন, যোগাযোগ বা তথ্য আদান প্রদানের মাধ্যম নয়। নেপালে তরুণদের বড় অংশই বিদেশে কর্মসংস্থানের সুযোগ খোঁজে, কেউ কেউ সোশ্যাল মিডিয়া থেকেই আয়ের পথ খুঁজে নেয়। অনেকে পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। তাই ব্যান মানে তাদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। আর গণতান্ত্রিক দেশে এটা মানুষের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা। তরুণদের ক্ষোভ জমে ওঠার আসল কারণ যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বাতিল করা না, তা সাধারণ নেপালের জনগণের কথা বোঝা যায়। জেন জেড প্রজন্ম বলছে এটি শুধু ইন্টারনেটের লড়াই নয়, বরং বহুদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের প্রধান অভিযোগগুলো হল: ১. দুর্নীতি, সরকারি খাতে অস্বচ্ছতা ও ঘুষ যেন রুটিনে পরিণত হয়েছে। ২. স্বজনপ্রীতি, নেপোটিজম, শীর্ষ রাজনৈতিক নেতাদের সন্তানরা সরকারি পদে, ব্যবসায় এবং বিশেষ সুবিধায় এগিয়ে যাচ্ছে। সাধারণ তরুণরা সুযোগ পাচ্ছে না। ৩. অর্থনৈতিক সংকট, বেকারত্ব বাড়ছে, পড়াশোনা শেষ করেও কাজ পাচ্ছে না অনেকে। ৪. মত প্রকাশের স্বাধীনতা, সোশ্যাল মিডিয়া ব্যান তাদের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার সমান। তাদের স্লোগান ছিল এইসব অভিযোগকে সামনে রেখেই উই ওয়ান্ট জাস্টিস, নো করাপশন, নো নেপোটিজম, নিউ নেপাল, নিউ ফিউচার। ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হয় রাজধানী কাঠমান্ডুতে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর সহ বড় শহরগুলোতে। প্রথম দিন শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দিন থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। টিয়ার গ্যাস, লাঠিচার্জ, পরে রাবার বুলেট এবং সরাসরি গুলিও চলে। সরকারি হিসাবে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, ৩০০ জনের বেশি আহত। গ্রেপ্তারও করা হয়েছিল অনেককে, কিন্তু সরকার আন্দোলনে হ্রাস আনতে ব্যর্থ হয়। প্রতিবাদকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রী ও অন্য শীর্ষ নেতাদের বাড়িতেও অগ্নিসংযোগ করে। বিক্ষোভ চরম আকার নেওয়ার পর সরকার প্রথমে কারফিউ জারি করে। সেনাবাহিনী মোতায়েন করা হয়, তাতেও জনতাকে থামানো যায়নি। চাপের মুখে সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করা হয়। কিন্তু তখন পরিস্থিতি বদলে গেছে। প্রতিবাদীদের দাবি, শুধু ব্যান তুলে নিলেই হবে না, আমরা চাই দুর্নীতির তদন্ত, আমরা চাই পুরো সরকারের পদত্যাগ। প্রথমে হোম মিনিস্টার রমেশ লোখাক পদত্যাগ করেন, কিন্তু তাতে ক্ষোভ কমেনি। শেষমেশ ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজেই পদত্যাগ ঘোষণা করেন। তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক সমাধানের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল এখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। প্রতিবেশী ভারত ও চীনও পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা আঞ্চলিক ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের সাম্প্রতিক জেন জেড আন্দোলন প্রমাণ করেছে তরুণ প্রজন্ম কেবল ভোটার নয়, তারাই আসল পরিবর্তনের শক্তি। তাদের দাবি ছিল স্বচ্ছ শাসন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ, সবার জন্য সমান সুযোগ, মুক্ত মতপ্রকাশের অধিকার। সোশ্যাল মিডিয়া ব্যান হয়তো একটি কারণ ছিল, কিন্তু প্রকৃত লড়াই ছিল ভবিষ্যতের জন্য। আর সেই লড়াইতেই ভেসে গেল এক সরকার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। নমস্কার।